দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে, সাথে আছি আমি শফিক আহমেদ। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে সফর করছেন পৃথিবীর একেবারেই অন্যতম প্রধান সংস্থা জাতিসংঘের প্রধান ব্যক্তি অর্থাৎ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তার গতকাল তিনি রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের সাথে কিভাবে তার অনেকগুলো কর্মসূচি ছিল, টেকনাফ, উখিয়াতে তিনি কয়েকটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। একই রকমভাবে তিনি ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করেছেন এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ছিলেন এবং সেই অনুষ্ঠানেও গতকাল অ্যান্তনি গুতেরেস মিয়ানমারকে স্পষ্ট বার্তা দিয়েছেন, যে বার্তা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে হবে মিয়ানমারকে। একই সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন সহযোগিতা অব্যাহত থাকবে। একই রকমভাবে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে তারা রোহিঙ্গা প্রত্যাপন বিষয়টিকে আন্তর্জাতিকীকরণ সহ আগামী এই সময় অর্থাৎ আগামী রমজান মাসে যেন রোহিঙ্গারা যারা আশ্রয় নিয়েছে ২০১৭ সালে তারা যেন তাদের নিজ জন্মভূমি রাখাইন প্রদেশে গিয়ে সম্মানের সহিত তারা যেন আগামী রমজানে তারা ইফতার করতে পারেন, তারা সেই বিষয়টি তারা পুনর্ব্যক্ত করেছেন। এবং জাতিসংঘের মহাসচিব তিনি আজ ঢাকায় রাজনৈতিক দল, সুশীল সমাজ, তরুণদের সাথে মতবিনিময় করেছেন, ধারাবাহিক মতবিনিময় করেছেন এবং সেসব বিষয়ে কি সিদ্ধান্ত হলো এবং নির্বাচন নিয়েও কথা হয়েছে, সংস্কার নিয়েও কথা হয়েছে প্রধান উপদেষ্টা সহ। এবং সর্বশেষ আমরা দেখেছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সবশেষ তারা যৌথ সংবাদ সম্মেলন করেছেন এই সফরের বিষয়ে। এবং আগামীকাল তার অর্থাৎ অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশের সফরের শেষ দিন, তিনি আগামীকাল জাতিসংঘের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দর্শক, এই জাতিসংঘের মহাসচিবের এই সফরের পুরোপুরি সময় জুড়েই ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আমাদের আজকের এই ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের অতিথি। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অনেকগুলো সমস্যা এবং রাজনৈতিক বিষয় সহ জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফররত আছেন। আজকেও তিনি বেশ কয়েকটি বৈঠক করেছেন, মতবিনিময় করেছেন। সেই সব মিটিংয়ে এবং গতকাল টেকনাফ, উখিয়াতে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এবং এই পুরো জাতিসংঘের মহাসচিবের এই পুরো সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, সাথে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছিলেন। এর বাইরে একেবারেই কার্যকরভাবে যিনি সার্বক্ষণিকভাবে এই পুরো বিষয়টি যিনি সঙ্গে থেকেছেন এবং তিনি আজ আমাদের অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনাদের শুরুতেই প্রশ্নে আসতে চাই, এই সফরের অর্থাৎ জাতিসংঘের মহাসচিবের এই সফরের আদ্যপান্ত আপনি সবচেয়ে ভালো জানেন, দর্শকদের জন্য, দেশবাসীর জন্য। আমাদের জন্য এটা একটা খুব বড় একটা সফর। আমাদের বলতে পারি যে এটা বাংলাদেশের রিসেন্ট হিস্ট্রিতে এটা বাংলাদেশের একটা সবচেয়ে বড় ডিপ্লোম্যাটিক ইভেন্ট। জাতিসংঘের মহাসচিব সাধারণত একটা দেশে গেলে আধা বেলা থাকেন, সেখানে বাংলাদেশে এসে উনি 4টা দিন আছেন। প্লাস হচ্ছে যে উনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, উনি বাংলাদেশের পলিটিক্যাল লিডারদের সাথে, বাংলাদেশের সিভিল সোসাইটির সাথে, আমরা যে রিফর্ম কমিশনগুলো করলাম তাদের সাথে উনি বৈঠক করেছেন। ওনার মূল মেসেজটা হচ্ছে যে আমি বাংলাদেশের সাথে আছি, তোমাদের উপর যে রোহিঙ্গা ক্রাইসিসটা চাপিয়ে দেওয়া হলো সেইখানেও আমরা আছি। আবার অ্যাট দ্য সেম টাইম তোমরা যে এখন রিফর্ম করছো এই রিফর্মের সাথেও আমরা আছি। এবং উনি ফুল সাপোর্টটা বাংলাদেশকে দিয়েছেন। এটা আমাদের জন্য বিগ নিউজ, খুবই বিগ নিউজ। এবং উনি বাংলাদেশের যে রিফর্মের আদ্যপান্তে উনি জানেন, উনি মনে করেন যে বাংলাদেশের যে রিফর্মটা হচ্ছে সেটা বাংলাদেশের ফিউচারের জন্য, বাংলাদেশের যে আমরা যেই কান্ট্রিটা বানাতে চাই, যে রাষ্ট্র ব্যবস্থা বানাতে চাই, সেটার জন্য ডেমোক্রেটিক যে ট্রানজিশনে যেতে চাই, এটা খুবই ইম্পর্টেন্ট। তো উনি ওই মেসেজটা আমাদেরকে দিয়েছেন, সে অনুযায়ী কথা বলেছেন।
এবং আমরা খুব কৃতজ্ঞ যে উনি এই সময়টা আসলেন। মানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি জানেন রোহিঙ্গাদের জন্য ইন্টারন্যাশনাল এইড কমে আসছে। অনেক বড় বড় দেশ তারা অস্ত্রতে, ডিফেন্সে যেই পরিমাণ ওরা স্পেন্ডিং করছে তারা হিউম্যানিটেরিয়ান এইডে অতটা দিচ্ছে না। তো সেই জায়গায় উনি এসে পুরো বিশ্ববাসীকে একটা মেসেজ দিলেন যে দেখো, তোমরা এই রোহিঙ্গাদের কথা ভুলে যেও না। তোমার অস্ত্র যে তুমি ইনভেস্ট করছো তার চেয়েও এই মানুষের মুখে অন্ন দেওয়াটা তোমার মোরাল দায়িত্ব। উনি কালকে একটা কথা বলেছেন, এইড কার্ড মানে যেই টাকাটা দেয় ওরা, এইটা একটা ক্রাইম, ভয়ানক রকমের ক্রাইম। এটা করা মানে হচ্ছে মানুষের মুখের থেকে অন্ন কেড়ে নেওয়া। তো এই মেসেজটা উনি ওয়ার্ল্ডকে দিচ্ছেন। আমার মনে হয় যে ওয়ার্ল্ড উইল নাও রেসপন্ড পজিটিভলি। আরেকটি বিষয়ে একটি স্পষ্ট করার জন্য, গতকাল টেকনাফ-উখিয়াতে তিনি তার বক্তব্যে বলেছেন, জাতিসংঘের মহাসচিব মিয়ানমারের সব পক্ষকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে এবং বাংলাদেশে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে ধৈর্য ধরতে, এবং তিনি পাশে আছেন। মিয়ানমারের সব পক্ষ বলতে জাতিসংঘের মহাসচিব কি বুঝিয়েছেন? না, মিয়ানমারে আপনি জানেন যে মিয়ানমারে কিন্তু একটা অনেক দিন ধরে একটা গৃহযুদ্ধর মতো চলছে। মিয়ানমারে অনেকগুলো ওদের রেবেল গ্রুপ আছে। এই রেবেল গ্রুপটা পুরো উত্তর মিয়ানমার যে যদি দেখেন পুরোটা জুড়েই এক ধরনের গৃহদাহ হচ্ছে আমি বলবো। তো সেটার আলোকে উনি সবাইকেই, কেননা এটা যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা হচ্ছে গরিব মানুষগুলো, তারা দে আর কট ইন দিস ভায়োলেন্স। আপনি রাখাইনে দেখেন রোহিঙ্গারা, এই আরাকান আর্মি এবং মায়ানমার মিলিটারির মধ্যে যে একটা গৃহযুদ্ধ হচ্ছে, যে একটা যুদ্ধ হচ্ছে, সেটার মূল শিকার হচ্ছে রোহিঙ্গারা। এবং আর একটা বড় শিকার হচ্ছে আমরা, কেন যে রোহিঙ্গারা জীবন নিয়ে পালাচ্ছে, সে কোথায় যাচ্ছে? সে তো বাংলাদেশে আসছে। আর আমি তো না করতে পারছি না, আমি কীভাবে নাই বা করি কীভাবে? তো ফলে এই লোকগুলোকে আমার আশ্রয় দিতে হচ্ছে। আশ্রয় দেওয়া মানে হচ্ছে আমাদের এমনি একটা মোস্ট পপুলাস, খুবই ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, সেই জায়গায় প্লাস আমরাও যে খুব বড় লোক একটা দেশ তাও তো না। তো সেই জায়গায় আর কি, মানে এই জন্য উনি সবাইকে মেসেজ দিচ্ছেন যে তুমি যে তোমার দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা আছে, এটার আসলে ভিকটিম কারা হচ্ছে এটা জানিয়ে দিচ্ছেন। ভিকটিম হচ্ছে যে ওই দেশের মানুষ এবং তার আশেপাশের দেশগুলো। এই আলোচনায়, এই সফরে আমরা আগে যেমন রোহিঙ্গা 17 সালের যে ক্রাইসিসটা বড় আকারে শুরু হলো, তারপরে আমরা প্রথম বাংলাদেশের অনেক বিশেষজ্ঞ মানুষ বলেছিলেন যে এটা দুই দেশের মধ্যে সমস্যা, কখনো বলেছে যে সেটি ভারত, চায়না, কেবল তাদের মধ্যে সমস্যা, তাদেরকে সমাধানে এক জায়গায় করতে পারলেই রোহিঙ্গা সংকটের অর্থাৎ রোহিঙ্গার প্রত্যাপন করা সম্ভব। এখনকার বাস্তবতায়, দীর্ঘ সময়ের বাস্তবতায় এটি করার বিষয়ে পৃথিবীর অনেকগুলো দেশ এটার পক্ষভুক্ত হচ্ছে কিনা, ইন্টারেস্ট গ্রুপ বাড়ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমরা তো চাচ্ছি যে পুরো পৃথিবীর মানুষ জানুক যে এখানে একটা ভয়ানক রকমের একটা হিউম্যানিটারিয়ান ক্রাইসিস হচ্ছে। এখানে একটা জনগোষ্ঠীর উপরে নির্মম অত্যাচার হচ্ছে, তাদের উপর জেনোসাইড চাপিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের বাসায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আমরা সবাইকে জানাচ্ছি। তো সেই অনুযায়ী যারা রিজিওনাল অ্যাক্টর তারা তো তাদের মতো করে আসলে রেসপন্ড করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা খুব একটা কমপ্লেক্স একটা ক্রাইসিস। অনেকে ইচ্ছা করলেও জড়াতে চান না, ইভেন রিজিওনাল, ইভেন বড় বড় সুপার পাওয়াররাও ইচ্ছা করলেও আসলে তারা একটা সলিউশন ইম্পোজ করে দিতে পারেন না। অনেক ক্ষেত্রে মায়ানমার এদের কথা শুনেও না। মায়ানমার খুব একটা বলবো যে রিক্লুস টাইপের একটা দেশ। তারা বাইরের মেডলিংটা বা বাইরের কোনো ধরনের, ইভেন কেউ এসে যদি তাদেরকে খুব ভালো পরামর্শ দেয়, সেই পরামর্শগুলো নিতে চান না। তা আমরা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে পুরো পৃথিবীকে জানানো। প্রফেসর ইউনূস বারবার জানাচ্ছেন, যেই প্রফেসর ইউনূসের সাথে যে কোনো দেশের বড় লিডার আসছেন, তাদের বড় ডিপ্লোম্যাট আসছেন, তাদেরকে কিন্তু প্রফেসর ইউনূস জানাচ্ছেন কি বড় একটা ক্রাইসিস আমরা হ্যান্ডলিং করছি। তো সে অনুযায়ী আমার মনে হয় যে এতে রিজিওনাল পাওয়ারের বাইরেও ছোট ছোট পাওয়ারগুলোও ইনভলভ হচ্ছে।
তারাও কেউ কেউ হিউম্যানিটারিয়ান এইড, কিন্তু এটা কতদিন? আমরা চাই এমন একটা সলিউশন মায়ানমারে, যেই সলিউশনের ফলে রোহিঙ্গারা যেইখানে রোহিঙ্গা আছে, বাংলাদেশে আছে 12 লক্ষ, এই পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী যাতে তাদের বাসায় যে নিরাপদে থাকতে পারে, যেটা গতকাল প্রফেসর ইউনূস বলেন যে সে যাতে তার ঈদটা তার বাসায় উদযাপন করে, ঈদের নামাজে শেষে সে যাতে তার সেই ধরনের পূর্বপুরুষের কবর জিয়ারত করতে পারে, সেরকম একটি পরিবেশ নিশ্চয়ই আমরা বলবো যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ে বড় ওয়ার্ল্ডের অ্যাম্বাসেডর আমি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আছেন। একটি প্রশ্ন আমি করতে চাই আপনাকে, যে শুধু রোহিঙ্গাকে প্রত্যাপনের জন্য অন্তর্বর্তী সরকার এটি কমিশন করা বা কি ধরনের পদক্ষেপ এরই মধ্যে নিয়েছেন? না, প্রথম যে পদক্ষেপ উনি নিয়েছেন সেটা হচ্ছে যে এইটা যে একটা বড় হিউম্যানিটারিয়ান ক্রাইসিস, এটা সবাইকে জানানো। এটা নিয়ে উনি চুপ নেই, ডে ওয়ান থেকে উনি এটা নিয়ে কথা বলছেন, এটা নিয়ে উনি সবার সাথে কথা বলছেন, এটা একটা 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে এটা যে একটা কমপ্লেক্স একটা ক্রাইসিস, এই বিষয়টা বোঝানোর জন্য উনি একটা হাই রিপ্রেজেন্টেটিভ নিয়েছেন। হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান, যিনি ইউএনের একটা বড় পজিশনে ছিলেন। ডক্টর খলিলুর রহমান এসেই কিন্তু রিজিওনাল পাওয়ারদের সাথে বসছেন। তারপরে হচ্ছে আমরা যাতে আমাদের বর্ডারে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি রাখতে পারি, সেই জন্য রোহিঙ্গা রাখাইনে যারা অ্যাক্টর আছেন তাদের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছি। তারপরে হচ্ছে পুরো পৃথিবীকে জানানো যে এটা এই ক্রাইসিসের রেজুলেশনের জন্য কি করা উচিত, সেটার মেসেজ আমরা নিয়ে যাচ্ছি। এবং উনি প্রফেসর ইউনূসের প্রফেসর ইউনূস ইউএনএ এটা নিয়ে কথা বলেছেন, একটা স্পেশাল সেশন করেছেন, এবং তার আলোকে এখন ইউএন এবং বাংলাদেশ মিলে একটা বড় একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করছে রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং এই কনফারেন্সটা সেপ্টেম্বরে হবে। তো এই সবগুলো কাজ কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ নিজে উনি দেখাশোনা করছেন। আমি বলতে পারি যে এটা একদমই এই গ্লোবাল যে ক্রাইসিসের ম্যাপে এটা খুবই ব্যাক বেঞ্চ হয়ে গিয়েছিল, সেইখান থেকে এইটাকে আবার ফ্রন্ট রোতে নিয়ে এসে সবাইকে জানানো যে এইখানে একটা ক্রাইসিস আছে, তোমরা ভুলে যেও না। তো সেই জায়গাটা আমার মনে হয় যে উই হ্যাভ অ্যাকমপ্লিশ দ্যাট জব। নিশ্চয়ই, এবং সেই সব পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিকীকরণের মধ্য দিয়ে বাংলাদেশের নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর সংকট হিসেবে ধরেও যদি রোহিঙ্গাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার ভূমিকা অব্যাহত রাখেন, তাহলে হয়তোবা অচিরেই আমরা প্রত্যাপনের একটি প্রক্রিয়া নিশ্চয়ই আমরা সবাই তো আশা করতে পারি, আশাটা সবাই করছি। আমরা আরও বিস্তারিত আলোচনায় ফিরব। দর্শক, আমরা বিরতির পর আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ৭১ মুখোমুখি অনুষ্ঠানের সাথে আছে আমি শফিক আহমেদ। আজকে আমাদের ৭১ টেলিভিশনে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর, এবং একই সাথে আজ বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মহাসচিব ধারাবাহিক কয়েকটি বৈঠক করেছেন। সেসব বিষয়ে আমরা বিরতির আগে আলোচনা করছিলাম। এই পর্যায়ে আমরা আলোচনা করতে চাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি গত 7 মাস ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব পালন করলেও মূলত তিনি একজন সাংবাদিক এবং বাংলাদেশের অন্যতম গণমাধ্যমে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন আসছে, যেহেতু আপনি এপির ব্যুরো চিফ ছিলেন, এএফপির ব্যুরো চিফ ছিলেন, সেহেতু সেই এবং রোহিঙ্গাদের সংকটের শুরু থেকে প্রধান উপদেষ্টার এই পদে যোগদান করার আগ পর্যন্ত, প্রেস সচিব হওয়ার আগ পর্যন্ত আপনি এই বিষয়টি ফলো করেছেন, সরেজমিনে রিপোর্ট করেছেন, প্রতিবেদন করেছেন। আপনার দৃষ্টিতে সেই সময় থেকে এই 24শে জুলাই আগস্টের আগ পর্যন্ত যে সরকার ক্ষমতায় ছিল তাদের ভূমিকা এই রোহিঙ্গা প্রত্যাপন বিষয়ে, এবং আপনি কতটুকু কার্যকর মনে হয়েছে আপনার মাঠের রিপোর্টিংয়ের ক্ষেত্রে, বা বাংলাদেশ এই টোটাল পুরো ঘটনার প্রবাহে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, মূল জিনিসটা কি, এই ক্রাইসিসটা আসলে অনেক কমপ্লেক্স। এই ক্রাইসিস, এই রোহিঙ্গা ক্রাইসিসটা পিছনে যেটা আছে যে একটা মায়ানমারের মধ্যে একটা জেনোফোবিয়া। ওরা মনে করে যে রোহিঙ্গারা তাদের দেশের লোক না। এইখান থেকে তো উৎপত্তি। এই আলোকে ওরা প্রথমে তাদের
নাগরিকত্ব কেড়ে নিয়েছে, তারপরে তো সিরিজ 78-এ ওরা একবার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, 92-এ তাড়িয়ে দিয়েছে, 2006-এ দিয়েছে, 2012-তে দিয়েছে, 2015-তেও কিছু লোক এসছে। এই যে সিরিজ আকার এই পুরো জিনিসগুলো রিজলভ করাটা আসলে ইচ্ছা করলেই হয়। এগুলো জিনিস যেটা হয় আগে যেটা হতো যে এই ক্ষেত্রে বড় ধরনের সুপার পাওয়াররা এসে এগুলা জোর করে যে না এটা তোমার সমাধান করতে হবে। তো এই আমাদের সময় যেটা হয়েছে যে আমরা যেই সময়টা ক্রাইসিসটাকে ইনহেরিট করেছি বা বাংলাদেশে সেই 2017 থেকেই যদি ধরেন, আমরা ইচ্ছা করলে এই বাংলাদেশের হাতে আসলে তেমন কিছু নাই এটাকে রিজলভ করার মতো। আমরা ডিপ্লোম্যাটিক এফার্টস নিতে পারি, আমরা বিভিন্ন ওয়ার্ল্ডের বড় বড় পাওয়ারগুলোকে বলতে পারি, সেটা রিজিওনাল পাওয়ার ইন্ডিয়া, মায়ানমার, এদেরকে বলতে আসিয়ান, সবাইকে বলতে পারি। অ্যাট দ্য সেম টাইমে ইউএস সহ বড় বড় সুপার পাওয়ারকেও আমরা বলতে পারি। তো এর বাইরে আসলে আমাদের কি করার আছে? আসিয়ান সম্মেলনে কি এই বিষয়টি? আসিয়ান সম্মেলনে হলেও আসিয়ানের একটা বিষয়, ওরা 10টা দেশ, ওরা একজন আরেকজনের দেশের ইন্টারনাল ইস্যুতে নাক গলায় না। এটা ওদের লং স্ট্যান্ডিং একটা ট্র্যাডিশন। তো ফলে যেটা হচ্ছে আসিয়ান এক ধরনের মানে ওই যে বিবৃতি দিয়েই খালা সেই টাইপের একটা বিষয়। বাট ওদের যেটা হচ্ছে ওদের সিনসিয়ারিটি আছে। কিন্তু কথা হচ্ছে আপনি যদি আপনার দেশে এই কথাগুলো কারো কথা যদি আপনি না শুনতে চান তাহলে তো আর এটা এগোয় না। এটা হচ্ছে ওদের যে গভর্নমেন্ট, এর তো শুনতে হবে, তারা তো শুনবে যে না এটা একটা ক্রাইসিস। আপনি দেখেন আমরা এই বাংলাদেশ কি করেছে, বাংলাদেশ ওদের এদেরকে হোস্টিংয়ের সাথে সাথে এই যে রোহিঙ্গাদের নিয়ে যে জেনোসাইডের একটা কেস, সেখানেও বাংলাদেশের গাম্বিয়াতে যেটা এই যে এটা নিয়ে তো সবার একটা সম্মিলিত এফার্ট আছে। এবং মায়ানমার মিলিটারিকে ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি জেনোসাইডের কেসও দেওয়া হয়েছে, তারা এটা অভিযুক্ত হয়েছে, কিন্তু তাতেও তো কিছু হচ্ছে না। আমাদের যেটা হচ্ছে যে বাট আমরা লেগে থাকতে হবে, আমাদেরকে বুঝাইতে হবে যে যেটা করা হচ্ছে এটা ভয়ানক রকমের অন্যায়। রোহিঙ্গারা 600 বছর বা আরও বেশি সহস্রাধিক বছর ধরে মায়ানমারের বাসিন্দা, সেটা তাদের বুঝতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 1978 সালে রিপার্টিশন ডিড এগ্রিমেন্ট যেটা জিয়া রহমানের সময় হয়েছিল, সেরকম কিছু রোহিঙ্গা ওই সময় মিয়ানমারে পাঠানো গিয়েছিল। এরকম সেই আলোকে যদি সারা পৃথিবীকে একত্রিত করা যায় তাহলে সেই সময় তো তারা ফেরত নিয়েছিল। সেই সময় আসলে ফেরত নিয়েছিল, ওই সময়ের প্রেক্ষাপট আর এই সময়ের প্রেক্ষাপট অনেক অনেক ডিফারেন্ট। তখনকার মায়ানমার কি খুব বেশি পাওয়ারফুল ছিল? মায়ানমার মিলিটারি অত পাওয়ারফুল ছিল না। এখন মায়ানমার একটা সত্যিকার অর্থে যুদ্ধবাজ ন্যাশন হিসেবে পরিচিত। তো তার যে এখন বিশাল মিলিটারি, সেটা নিয়ে সে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন গ্রুপের সাথে সে একটা ভাতৃঘাতী যুদ্ধে জড়িত সে, এবং সে বছরের পর। এবং মায়ানমারের আর্মিকে কিন্তু অনেকে বলেন বানকার আর্মি। সে বাংকারের মধ্যে 70 বছর ধরে সে বাংকারের মধ্যেই আছে, যুদ্ধ করছে, তার বিভিন্ন কাচিনদের সাথে যুদ্ধ করছে, আর রাখাইনদের সাথে যুদ্ধ করছে, চীন স্টেটে সে যুদ্ধ করছে, সে এমন কোনো ওয়াই স্টেটে যুদ্ধ করছে, সে এমন কোনো জায়গায় নাই যে তার ভিতরে যে যুদ্ধ করছে না। তখন 78-এ ওই রিয়ালিটিটা ডিফারেন্ট ছিল। তো ফলে যখন আমাদের তরফ থেকে ওদের উপর প্রেশার আসে, ওরা ওই প্রেশারটা সামলাতে পারেনি বা ওরা নিতে বাধ্য হয়েছে। এখন তো সেই জায়গাটা নাই। এখন মায়ানমার ভাবছে যে আমি নিব না, তুমি কি করবা দেখি। তো সেক্ষেত্রে আমাদের কি, আমরা কি তাহলে তার সাথে যুদ্ধ করতে যাব? আমরা তো যুদ্ধবাজ ন্যাশন না। আমরা চাই যে প্রত্যেকটা ক্রাইসিসই একটা পিসফুল সলিউশন হোক। আমরা সেই সলিউশনের দিকেই যাচ্ছি, এবং সেটার জন্য আমরা যে পরিমাণ ডিপ্লোম্যাটিক এফার্টস দেওয়া দরকার সেটা আমরা দিচ্ছি। আগের গভর্নমেন্টের আপনার লেজিটিমেসি কম ছিল, ডেমোক্রেটিক লেজিটিমেসি, কেউ তাকে পুষতো না, বিকজ সে আসলে ভোট রিগিং করে জিতছে হাসিনার গভর্নমেন্ট। ফলে তার কথা কেউ শুনতো না, কিন্তু আমাদের কথা শুনছে, বিকজ আমরা একটা রেভলিউশনের ফসল। প্রফেসর ইউনূসের কথা সবাই শুনছে। তো আমরা আশা করছি যে তার কথা ইন্টারন্যাশনাল পাওয়ারগুলো আরও শক্তভাবে শুনবে, ভালোভাবে শুনবে। শোনার পরে আমরা একটা আশা করছি যে রোহিঙ্গারা আসলেই আগামী বছর তাদের আরাকানে ফিরে যে ঈদ পালন করতে পারবে। নিশ্চয়ই পারবে। আমরা আজকের জাতিসংঘের মহাসচিবের
যে ধারাবাহিক বৈঠক হয়েছে সেখানে যুবকদের সাথে হয়েছে, তরুণদের সাথে হয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে হয়েছে, সংস্কার কমিশনের সাথে হয়েছে এবং প্রায় প্রত্যেকটি বৈঠকেই প্রত্যেকটি মতবিনিময় আপনি ছিলেন অথবা আপনি সেখানে না ওগুলো মত বিনিময় বলতে আমি বলছি যেটা যে ছিলেন মানে আপনি জানেন এবং আলোচনার বিষয়গুলো আপনি জানেন। সেই আলোচনার বিষয়ে বেরিয়ে যারা কথা বলেছেন সেই কথা থেকে আমরা যদি আসি তাহলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সংস্কার, নির্বাচন এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে কোনো সময় সংস্কার এবং নির্বাচন এটা কোনো সময় মুখোমুখি মনে হয়, আবার কোনো সময় মনে হয় যেটা পাশাপাশি, আসলে কি? না, সংস্কারের আলটিমেট গোলটা কি? এটা ভালো নির্বাচন। আমরা গত 50 বছরে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়, যে শাসন ব্যবস্থায় আমরা ভালো নির্বাচন নিয়ে আমাদের ঝামেলা হয়েছে। ভালো নির্বাচন, ট্রান্সফার অফ পাওয়ারটা আমাদের অলওয়েজ একটা বিগ ইস্যু। আমরা সেই আলোকে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট করেছি এবং কয়েকটা নির্বাচন আমরা ভালো দেখেছি, কিন্তু অনেক ক্ষেত্রে সেটার কিন্তু আমরা ফলাফল সেরকম পাইনি। আমাদের মূল সংস্কারের কেন আমরা করছি? যাতে আমি একটা ভালো নির্বাচন চাই। আমি কেন পুলিশ সংস্কার করছি? যাতে পুলিশ ইলেকশন রিগিং না করে, পুলিশ যেন মানুষের অধিকারটা কেড়ে না নেয়। আমরা জুডিশিয়ারিকে কেন আমরা করছি? যাতে জুডিশিয়াল ইন্টারভেনশন না হয় বা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাক্ট করতে পারে। ঠিকই তেমনি অ্যান্টি করাপশন, যাতে মানির ছড়াছড়ি। এই যে আমি পুরো সংস্কারের মূল লক্ষ্য দেশকে যেমন সংস্কার করা, অ্যাট দ্য সেম টাইম নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা। সেই বিষয়ে আসি যে গতকালও আমরা এটি জেনেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে অবহিত করেছেন যে রাজনৈতিক দলগুলো যদি অল্প সংখ্যক সংস্কার চান তাহলে ডিসেম্বরে নির্বাচন, বেশি সংখ্যক চাইলে প্যাকেজের সংখ্যা যদি বড় হয় সেক্ষেত্রে জুনে নির্বাচন। সে বিষয়টি এর আগে অসংখ্যবার আপনি নিজেও কিন্তু পরিষ্কার করে বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে আসলেও সংস্কারের জন্য যে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দিয়েছে, ঐক্যমত্যের কমিশন হয়েছে, বৈঠকও হয়েছে, ঐক্যমত্যের জায়গায় একটি সবাইকে সনদ আকারে স্বাক্ষর করানো কি সম্ভব হবে যে যারাই আগামীতে নির্বাচিত সরকার হবে তারা এটা করবেন? না, এটা তো তাদের গুডউইলের উপরে নির্ভর করে, বাট আমরা আশা করি যে সবাই এটা সাইন করবেন। সবাই তো সংস্কার চায়, সবাই মানুষকে রিপ্রেজেন্ট করছে, ঠিক না? তো মানুষের রিপ্রেজেন্টেশনের, মানুষ যাতে ভালো ভোট দিতে পারে, মানুষ যাতে ভালো কোর্ট পায়, পুলিশ পায়, অ্যান্টি করাপশন এফার্টসের জন্য সে ভালো কাজ হয় সেটা দেখতে পায়, হ্যাঁ, সিভিল ব্যুরোক্রেসি যাতে মানুষ জনগণ বান্ধব হয়, সেগুলোর জন্যই তো এই সংস্কার। তো তাহলে পলিটিক্যাল পার্টিও তো একই কাজই চাচ্ছে। তো পলিটিক্যাল পার্টি যেগুলো মনে করবে যে না এটা রিয়ালি তাদের মন মতো, সেগুলোই সাইন করবে। আর যেগুলো মনে করছে যে না, আমরা তো বলে দিবে যে আমি এটা সাইন করলাম ঠিকই, বাট এটা আমার নোট অফ ডিসেন্ট আছে, আমি এটার মধ্যে নাই। আচ্ছা, আপনি আরেকটি কথা বলছেন যে দুদক, অ্যান্টি কারাপশন, দুর্নীতি দমন কমিশন, এরই মধ্যে আমরা দেখছি যে বেশ কিছু, আমরা বলবো যে যারা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, বাইরে টাকা পাচার করেছে, তাদের বিষয়ে অনেক তাদের ভূমিকা বা তাদের কার্যকর ভূমিকা, বিশেষ করে নতুন দুদকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক কিছু দৃশ্যমান হচ্ছে, মামলাও হচ্ছে। কিন্তু আবার একই সাথে দেখছি, আমি নাম মেনশন না করেই আপনাকে যদি বলি যে সেই সব শিল্প গ্রুপ অথবা সেই সব ব্যক্তিদের ঋণ রিশিডিউল সহ নানান ধরনের সুবিধা আবার নানাভাবে বাংলাদেশ ব্যাংক সহ নানা জায়গা থেকে তারা আবার পাচ্ছেন। তাহলে বিষয়টা কীরকম কি? না, এটা হচ্ছে ব্যাংকিংয়ে যেটু একটা সিস্টেম আছে যে আপনি যদি ডাউন পেমেন্ট দিয়ে আপনার লোনটা রিশিডিউল করেন, এরকম একটা সিস্টেম আছে। তো এইটা যা করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্মস মেনে। আমরা ইন্টারন্যাশনাল নর্মসের বাইরে কিছু করছি না, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেই কাজটাই করছি। আপনি লোন নিয়েছেন, লোন নেওয়ার পরে যদি আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি দেন যে ইন্টারন্যাশনাল নর্মসে, তারপরে আপনি আবার ওইটাকে আপনার সাথে ব্যাংকগুলো আবার ব্যাংকিং করবে। তো সেই জিনিসটা একটা ইন্টারন্যাশনাল নর্ম আছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। আচ্ছা, আরেকটি বিষয় যেটা এই অনুষ্ঠানের প্রায় আজ থেকে 5 মাস আগে, অর্থাৎ গত অক্টোবর মাসে একটা প্রশ্ন করেছিলাম আপনার কাছে আমি। সেই প্রশ্নটি ছিল এরকম
যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ এবং অসংখ্য টাকায়, মানে আমি বলবো যে মিলিয়ন বিলিয়ন ডলারের লবিস্ট নিয়োগ করা হয়েছে এবং সেই লবিস্টরা কাজ করছে এবং তার কিছু প্রমাণও আমরা দেখছি যে সেটা হয়তো বা নানাভাবে নানা মাধ্যমে আসছে। সেই সব বিষয়ে অন্তর্বর্তী সরকারের কি ভূমিকা, কি করার, মানে কি করছে? মানে যারা আগে লবিস্ট নিয়োগ যারা আগে লবিস্ট নিয়োগ করেনি, যারা এই সরকার অর্থাৎ অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি দেশে তারা লবিস্ট নিয়োগ করেছে এবং সেই লবিস্ট নিয়োগের পরিমাণ, টাকার পরিমাণ অনেক, যে টাকাটা এই দেশ থেকে পাচার হয়ে গেছে বিভিন্ন অবৈধ উপায়ে। তাদের বিষয়ে, তাদের কর্মকাণ্ডের বিষয়ে আপনি নিশ্চয়ই অবগত আছেন যে অক্টোবর মাসে হঠাৎ করে আমরা তাদের কর্মকাণ্ডগুলো মনিটর করছি খুব জোরালোভাবে। বিশেষ করে যদি দেশবিরোধী প্রচারণায় যদি তারা জড়িত থাকে, অবশ্যই এটা আমাদের মনিটর, এটা আমাদের গভর্নমেন্টের এটা একটা কাজ, সেটা আমরা ভালোভাবে মনিটর করছি। আরেকটা হচ্ছে যে যারা টাকা নিয়ে গেছে, আমরা দেখছি যে অবৈধভাবে কিভাবে টাকাটা নিয়ে গেছে, টাকার ট্রেলটা আমরা খুঁজছি, কিভাবে টাকা নিয়ে কিভাবে ব্যয় করছে। সেখানে পুরো টাকাটা তো সে ব্যয় করছে বাংলাদেশের মানুষের এগেনস্টে, বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে সে দাঁড়াচ্ছে। তো সেই জায়গাটা তো এটা আমাদের জানার বিষয়, সেটা আমরা জানার চেষ্টা করছি। কিন্তু এই বিষয় হয় কি, ইন্টারন্যাশনালি এই টাকা পয়সাগুলো খুব কমপ্লেক্স, এমনভাবে ব্যয় হয় আপনি এটা ধরে সূত্র ধরে ধরে আগতেও অনেক রিসোর্স আপনাকে এবং সময় নিতে হয়, রিসোর্স আপনাকে স্পেন্ড করতে হয়। তো সেই জন্য এটা একটা কষ্টসাধ্য। বাট আমাদের ফোকাসটা আছে, আমরা জানতে চাচ্ছি, আমরা দেখতে চাচ্ছি যে কারা কারা এইগুলোয় জড়িত, কারা কারা দেশবিরোধী কাজে জড়িত, সেটা তো অবশ্যই আমরা জানবো। আরেকটি বিষয়, যেহেতু আপনি একেবারে প্রেস সচিব, মানে সরকারের পুরো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যে ঘটনাপ্রবাহ ঘটুক সেটি আপনারা সাংবাদিকদের সামনে, দেশবাসীর সামনে সাংবাদিকদের মাধ্যমে উপস্থাপন করেন। এই উপস্থাপিত তথ্যের বাইরেও আমরা অসংখ্য তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মাধ্যমেই আমরা দেখি। তা প্রতিরোধে মানে আমি বলবো যে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আর কি করণীয় বা কি করছেন? মানে মানুষ তো বিভ্রান্ত করার জন্য তো খুব বেশি তথ্য না। একটা জিনিস কি, আপনি প্রতিদিন গণমাধ্যমগুলোর ভূমিকা আপনি সেই ক্ষেত্রে কেমন কি দেখেন? গণমাধ্যমগুলো আমরা বলবো যে লিডিং মিডিয়া অনেকে ভালো করছেন, অনেকে নিজেরাও ফ্যাক্ট চেক করছেন, ফ্যাক্ট চেক পেজ চালু, আপনার বোধহয় একটা ফ্যাক্ট চেক ইউনিট চালু করেছেন। আমরা ফেক নিউজ স্ক্যানার, হ্যাঁ, ওই ফ্যাক্ট চেকিং আমার মনে হয় যে এই পুরো ক্যাম্পেইনটা তো পুরো বাংলাদেশের এগেনস্টে। তো এখানে বাংলাদেশের এগেনস্টে ক্যাম্পেইন হওয়ার কারণে আমরা আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া এখানে কনস্ট্রাকটিভ রোল পালন করবেন, তারা এই জিনিসগুলো ফ্যাক্ট চেক করবেন। না, একটা সত্যিকার অর্থে গভর্নমেন্টের পক্ষে সারাদিন ধরে এই ফ্যাক্ট চেক করা সম্ভব না। এটা একটা তার ওই রকমের রিসোর্স নাই, বা গভর্নমেন্টটা স্ট্রাকচারও ওইভাবে না গভর্নমেন্টের। আমি একটা প্রেস উইংয়ে কয়টা পোস্ট আছে ধরেন, সব মিলে 6টা-7টা পোস্ট, আমাদের তো অনেকগুলো কাজ করতে, আমি কি সারাদিন ফ্যাক্ট চেক করবো নাকি? তখন অন্যান্য উইং, যেটা বিদেশে যেটা হচ্ছে যে তারা স্লোলি, যেহেতু এটা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া যে এই ধরনের মিথ্যা নিউজ যায়, মিথ্যা কমেন্ট্রি যায়, ফলস এবং মোটিভেটেড ইনফরমেশন ছড়ানো হয়, সেটার জন্য ওরা আলাদা নিজস্ব ডিপার্টমেন্টই করছেন, সেখানে 200-300 জন লোক কাজ করেন। কিন্তু আমাদের দেশে তো সেটা এখন আমরা করতে পারি না। আমাদের ইচ্ছা আছে সেরকম আমরা একটা কাজ করব। আমরা একটা ওয়েবসাইটও একটা করতে চাচ্ছি। আমরা একটা বড় ওয়েবসাইট করব, যেখানে প্রতিদিনই আমরা পোস্ট করব যে কোথায় কোথায় ভুল তথ্য আসছে, কোথায় কোথায় মোটিভেটেড তথ্য আসছে, কোথায় কোথায় মিসলিডিং তথ্য আসছে, সেগুলো জিনিস আমরা আমাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে জানাবো। তারপরে আমরা দেখেছি যে বড় মিথ্যা বা ফলস বা ফ্যাব্রিকেটেড নিউজের উৎপাদন হলো টকশোগুলোতে। আপনি আমাকে ডাকলেন, আপনি তো অনেককেই ডাকেন, আপনি যাদেরকে ডাকছেন তারা কি আপনি শিওর যে আপনাকে সত্য কথা বলছে? ডেটাগুলো সত্য কিনা? ডেটাগুলো সত্য আপনাকে যে দিচ্ছে, সে এসে যে আপনার সামনে বলে, আমি গতকাল না কাকে বললাম যে একজন বলছেন যে কয়েকশো মাজার ভাঙা হয়েছে। আর আসলে কি কয়েকশো ভাঙা হয়েছে নাকি আমাদের কাছে হিসাব আছে 48-49টার মতো, কারণ আপনি বলে ফেললেন কয়েকশো। তারপরে আমরা কিছু কিছু লোককে দেখছি সে নিজে ভিডিও করছে, ভিডিওতে সে মোটিভেটেড এবং মিথ্যা নিউজ দিচ্ছে।
সেটা চিফ অ্যাডভাইজারের নামে দিচ্ছে, আমাদের গভর্নমেন্টের বিভিন্ন অ্যাডভাইজারের নামে দিচ্ছে। তো সেই জায়গাটাও আমরা ভাবছি, আমাদের এটা খুবই চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা একটা যারা যারা এই টক শোতে যে ইয়ে হয় সেটাও আমরা ফ্যাক্ট চেক করব যে আসলে করবেন। কিন্তু আপনার কাছে আমাদের মাঠের সাংবাদিক বা আমরা নিজেরা যেটা চাই সেটি হচ্ছে যে আপনাদের মানে বিবৃতি যেটি আসে সেটি সাধারণত ইংরেজিতে, না আমরা বাংলায় দিই তো। বাংলায় এটিকে সর্বজনীন করা যায় কিনা? আমরা বাংলায় দিই তো। ইংরেজি থেকে বাংলা করতে গিয়ে অনেক সময় তথ্যের বা শব্দ চয়নের তথ্য শব্দে কিছু হয় না। এটা যেটা হচ্ছে যে আমরা বাংলায় পৌঁছতে, কিন্তু আমাদের ইংলিশে যাওয়ার একটা মূল কারণ হচ্ছে যে আমাদের এই ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড নিউজ অনেকটাই আসে বিদেশ থেকে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াগুলো। আমরা যেটা করছি, যেই নিউজটা আমরা ইংলিশে দেই সেটা আবার ইন্ডিয়ান মিডিয়া যারা বাংলাদেশের নিউজ করছেন তাদের সাথে কিন্তু আমরা শেয়ার করি, বলি যে দেখো তোমাদের এই নিউজ ভুল হয়েছে। সেই জন্য আমার অনেক ইংরেজিতে আমাদের অনেকগুলো স্টেটমেন্ট দিতে হয়। আর সর্বশেষ আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশের 2টি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেও বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমকেই তিনি ওই অর্থে সাক্ষাৎকার বা প্রেস কনফারেন্স সেটিতে মুখোমুখি হচ্ছেন না। দ্বিতীয় হচ্ছে আপনি নিজেই সাংবাদিকদের প্রবেশের জন্য যে ধরনের অ্যাক্রিডিটেশন কার্ড সচিবালয় সেটি মানে নীতিমালা তৈরির ক্ষেত্রে আপনি নিজেই একজন সেটির প্রধান। তো সাংবাদিকরা কবে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন? সত্যিকার অর্থে সাংবাদিকতা করার জন্য যারা সচিবালয়ে যান, এখনও যাওয়া বন্ধ নেই, কিন্তু অল্প আকারে তারা বিভিন্নভাবে যেতে পারেন। আর প্রধান উপদেষ্টার বাংলাদেশের গণমাধ্যমগুলো সামনাসামনি এসে সরকারের অনেকগুলো বিষয়ে আমার সাংবাদিকদের প্রশ্নের উত্তর সেটি দেওয়ার বিষয়ে আপনার না, এই জিনিসটা ধরেন ইন্টারন্যাশনাল যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিস হচ্ছে যে যিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট ওনারা কিন্তু সাংবাদিকদের সাথে সেভাবে আসে, যদি না কোনো প্রেস কনফারেন্স হয়। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করতে গেলেন, তখন দুইজনে মিলে জয়েন্ট প্রেস কনফারেন্স সেই সময় আসেন। কিন্তু অন্যান্য অকেশনে সাধারণত আসেন না। অন্যান্য অকেশনের কারা আসেন? প্রেস সেক্রেটারি। যেমন আমি সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করি আমরা। তারপরে কোনো জরুরি কিছু হলে, জরুরি বার্তা দেওয়া থাকলে সেই সময় আমি প্রেস কনফারেন্স করি। তো ফলে ওই জিনিসটা এটাই ইন্টারন্যাশনাল প্র্যাকটিস। আগের যেটা হইতো যখন শেখ হাসিনার সময় উনি প্রেস কনফারেন্স করতেন, এটা কিন্তু প্রেস সেক্রেটারি কোনোদিন করেন নাই। শেখ হাসিনা মাসে একটা বা দিনে 3বারও কথা বলেছেন, দুটি অনুষ্ঠানে আবার একটি সংবাদ সম্মেলনে। না, উনি কথা বলেছেন, কিন্তু উনি যেটা করেছেন যে যখন সাংবাদিকদেরকে ডেকেছেন ওই পুরোটাই তো তেলের ছড়াছড়ি ছিল। সবাই তেলের ড্রাম নিয়ে আসতো তাকে তেল দিয়ে চুবানোর জন্য, ঠিক না? তো এই পুরো প্রসেসটা তো একটা ফল্টি প্রসেস। আপনি ডাকছেন একজনকে, একটা এডিটর মানুষ, হ্যাঁ, কেউ মারাও গেছেন, এমন সব এডিটর, তারা এসে তাকে ফার্স্টেই আপনি শেখ হাসিনার কোশ্চেন করার থেকে দেখবেন যে আধা মিনিট, 1 মিনিট বা 2-3 মিনিট ধরে তার গুণকীর্তন করছেন। এটা তো ঠিক না, এটা তো প্রেস কনফারেন্স নয়, এটা হচ্ছে তেল কনফারেন্স। এই তেল কনফারেন্স সত্যিকার অর্থে আমরা চাই না। আমরা প্রতি সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করি, ওইখানে সুনির্দিষ্ট কোশ্চেন সবাই আসে, আমরা সবাই জন্য ওইটা আমরা ওপেন করে দিয়েছি, যে কেউ অ্যাটেন্ড করতে পারে। এবং আমরা প্রশ্ন নেই, আমরা বারবার বলি আপনার কী কী কোশ্চেন আসে, আগের থেকেই আপনি কোশ্চেন নিয়ে আসেন, তারা আমাদেরকে প্রশ্ন করেন, আমরা উত্তরটা দিই। আমি কার হয়ে উত্তর দিচ্ছি? আমি চিফ অ্যাডভাইজারের হয়ে উত্তর দিচ্ছি, যেটা ইন্টারন্যাশনাল নর্মস। আচ্ছা, আরেকটি বিষয় প্রশ্ন ছিল যে সাংবাদিকদের সচিবালয় অ্যাক্রিডিটেশন কার্ডের ক্ষেত্রে আমাদের আমরা যখন এটাকে নিয়ে মানে সাধারণত এটা তো তথ্য মন্ত্রণালয়ের বিষয়, তথ্য মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছিল। তারপরে আমরা এটার সাথে ইনভলভ যেটা হয়েছে আমরা খুব দ্রুত একটা নীতিমালা করেছি। সেই নীতিমালার আলোকে আমি আপনাকে বলতে পারি যে খুব দ্রুত আমরা এখন যেহেতু নীতিমালাটা হয়েছে এবং আমরা খুব দ্রুত আমরা সবাইকে নতুন করে অ্যাক্রিডিটেশন কার্ড দিব, এবং এই ক্ষেত্রে আমরা আরও সহজতর করেছি। আগের নীতিমালা কয়েকটা ফানি জিনিস ছিল। যেমন ধরেন আগের নীতিমালায় ছিল যে আপনি যদি কার্ড নেন, সেক্ষেত্রে গভর্নমেন্টের অ্যাক্রিডিটেশন কার্ড নেন,
তাহলে গভর্নমেন্টকে জানিয়ে বিদেশে যেতে হবে। আপনি সাংবাদিক, আপনি কেন গভর্নমেন্টকে জানিয়ে যেতে হবেন? আর একটা ছিল যে আপনি অ্যাক্রিডিটেশন কার্ড নিলে আপনার শর্ত হচ্ছে আপনি গভর্নমেন্টের ভালো নিউজ করতে হবে, গভর্নমেন্ট যত উন্নয়ন প্রচার করতে হবে। তো আমরা সেই নীতিমালাটা বাদ দিয়ে দিচ্ছি। এগুলো কোনো কন্ট্রোভার্সিয়াল ইয়ে নাই। আমরা সমস্ত সাংবাদিকদের ইউনিয়নের যারা প্রতিনিধি ছিলেন, তারপর হচ্ছে বিদেশি রাইটস গ্রুপের প্রতি সবাইকে নিয়ে আমরা করেছি, এবং আমরা এবারে 3 বছরের জন্য দিব। কোনো ধরনের কোনো লবিং করা লাগবে না। যারা জার্নালিস্ট, যাদের জার্নালিস্টিক অনেক এক্সপিরিয়েন্স আছে, সবাই পাবেন, এবং 3 বছরের জন্য পাবেন, যাতে কেউ এসে আপনার এই যে 6 মাস পর পর আপনি আবার রিনিউ করা, এই যে আবার তাকে তেল দিতে যাওয়া, এগুলো যাতে না হয়। আমরা এটা, এবং আপনার যারা আপনারটা কেন দেওয়া হচ্ছে না বা আপনার এটা যদি ক্যান্সেল করা হয়, সেটার জন্য আমরা একটা অ্যাপিল কমিটিও করেছি। ওইখানে সাংবাদিকদের প্রতিনিধি থাকবে। আপনি যদি মনে করেন যে আপনার একটা অন্যায়ভাবে বন্ধ করা হয়েছে, এটা কাটা হয়েছে, আপনি ওই অ্যাপিল কমিটিতে যাবেন। অ্যাপিল কমিটি আপনারটা কথাটা শুনবেন, আমরা তখন আপনার ওই অ্যাপিল যে যিনি প্রধান থাকবেন সে সরকারি লোক না, তারা আপনারটা জাজ করবেন। আজকের এই আলোচনায় আমরা বিশেষ করে দর্শকদের জন্য জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে সফর, একই সাথে প্রধান উপদেষ্টার যেসব বক্তব্য, তা বিস্তারিত আপনার মাধ্যমে দর্শকরা নিশ্চয়ই তাদের মানুষের বিস্তারিত জানতে চায়। অবশ্যই অল্প নিউজে অল্প তথ্যে আসলে তারা খুশি হয় না, তারা বিস্তারিত জানতে চান। আমার মনে হয় যে আজকের ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনি বিস্তারিত বলেছেন। আপনার অনেক ব্যস্ত সময়ের মধ্যেও আমি আমার আসতে একটু দেরি হয়েছে, আপনি সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে দর্শক ৭১-এর মুখোমুখি আজ এই পর্যন্তই।